আরেকটা টেস্ট ম্যাচ দেখার জন্য কলকাতার ইডেন গার্ডেন্সের অপেক্ষাটা অর্ধযুগের, 6 বছরের। কিন্তু অবশেষে যখন সেই অপেক্ষার অবসান ঘটল, টেস্ট ম্যাচের স্থায়িত্বটা 3 দিন পেরিয়ে চতুর্থ দিনে যাবে বলে তো মনে হয় না। কলকাতাবাসীর কি তাতে মন খারাপ? মনে হয় না। কেননা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের এই প্রথম টেস্টে দ্বিতীয় দিন শেষে খুবই স্ট্রং অবস্থানে এখন ভারত। হ্যাঁ, যারা টেস্ট ম্যাচের চতুর্থ কিংবা পঞ্চম দিনে ইডেন গার্ডেন্সে গিয়ে খেলা দেখার পরিকল্পনা করেছিলেন, তারা এখন তৃতীয় দিনেই হুড়মুড় করে চলে যেতে পারেন, কেননা খেলাটা এই তৃতীয় দিনেই শেষ হয়ে যাওয়ার কথা। আর যেটা বলছিলাম, ভারত এই জায়গাটাতে খুবই একটা ডোমিনেটিং অবস্থাতে রয়েছে। ইডেন গার্ডেন্সে প্রথম দিন 12 উইকেট পড়েছিল, দ্বিতীয় দিন 15টা উইকেট পড়ল। প্রথম দিনে ভারতের যে আধিপত্য, যে রাজত্ব, সেইখানটাতে একটা হুমকির মুখে ফেলে দিয়েছিল সাউথ আফ্রিকা, কেননা তারা কামব্যাক করেছিল সেকেন্ড ডেতে বল হাতে দারুণভাবে। প্রথম ইনিংসে তারা 30 রানের বেশি লিডটা কনসিড করেনি, ফলে ম্যাচটা মোটামুটি ইভেনে ছিল। তবে সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসটা ভারত একেবারে নিজেদের করে নিয়েছে তাদের ওই বোলিং এফোর্ট দিয়ে, স্পেশালি রবীন্দ্র জাদেজার। 93 রান তুলতেই দক্ষিণ আফ্রিকা 7 উইকেট হারিয়ে ফেলেছে। প্রথম ইনিংসে যেহেতু 30 রানে তারা পিছিয়ে আছে, বেসিক্যালি 63 রানে 7 উইকেট। এখন এই লিডটাকে শেষ 3 উইকেট হাতে নিয়ে টেম্বা বাবুমা, তাদের ক্যাপ্টেন রয়েছেন 29 রানে নট আউট, কতটা বাড়িয়ে নিতে পারেন তার উপরেই নির্ভর করছে ম্যাচটাতে ভারতকে তারা থ্রেট করতে পারবেন কিনা। দ্বিতীয় দিনের খেলা শেষে আমি দেখছিলাম যে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলছিলেন আকসার প্যাটেল, তিনি বলছিলেন যে 125-এর মতো রান চেস করতে তারা আসলে মাইন্ড করবেন না। সেই 125 হতে হলেও তো সাউথ আফ্রিকার রানটাকে ডাবল হতে হবে, মানে এখন যে লিডটা রয়েছে 63 রানের, সেই আরো 63 রান তাদেরকে অন্ততপক্ষে করতে হবে। সেইটাও খুব একটা সহজকম্য হবে না ভারতের এই বোলিং লাইন আপের বিপক্ষে। দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকার কামব্যাক এবং এরপরে যে ভারতের আবার ম্যাচটা নিজেদের করে নেওয়া, সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটা, ওই আলোচনাই তো করছিলাম। দেখুন, প্রথম দিনে সাউথ আফ্রিকাকে 159 রানে অল আউট করে দিয়ে ভারত ম্যাচের লাগামটা নিজেদের হাতে নিয়ে নেয়। দিনের খেলা শেষ করে তারা 1 উইকেটে 37 রান নিয়ে। সেকেন্ড ডেতে এসে ভারতের ওই জায়গাটাতে কিছু সেটব্যাক তো হয়েছেই, ব্যাটিং এর সেটব্যাক তো হয়েছে, সেটা তো আর অস্বীকার করার উপায় নেই। একটা বড় সেটব্যাক হচ্ছে গিয়ে শুভমান গিলের ইনজুরি। ব্যাটিং এ নেমেই তিনি হচ্ছে ওই যে সুইপ করে 4 মেরেছিলেন, কিন্তু তাতে করে ঘাড়ে তার একটা স্টিফনেস তৈরি হয়, যেই কারণে পরবর্তীতে আর ব্যাটিংই তিনি করতে নামতে পারেননি। ইনফ্যাক্ট ভারতের হচ্ছে গিয়ে ক্যাপ্টেন্সি ওই যে বোলিং ফিল্ডিং এর সময় সেটা করেছেন ঋষভ পান্ট। শুভমান গিলের না থাকাটা এটা ভারতের জন্য একটা সেটব্যাক, এবং প্রথম ইনিংসে তারা যে একটা ভালো লিড নিবে সেটাও নিতে পারেনি। 30 রানের মাত্র লিডটা তারা নিয়েছে, এবং সেইখানটাতে দক্ষিণ আফ্রিকা তারা শুরুতে তাদের সাইমন হার্পার অফ স্পিনার, তিনি বোলিংয়ে এসে সেকেন্ড বলেই ওয়াশিংটন সুন্দরের উইকেটটা তুলে নিয়ে ব্রেক থ্রুটা দিয়ে দিলেন। কেএল রাহুলকে আউট করেছেন কেশব মহারাজ, যিনি 39 রান করেছেন। ইনফ্যাক্ট দুইটা দলের প্রথম ইনিংস স্কোরের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর কেএল রাহুলের এই 39। গত 15 বছরে বিশ্বের যেখানে যত টেস্ট ম্যাচ হয়েছে, দুই দলে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে দুই দলের টপ স্কোরার মাত্র 39 রানে, এত কম রানে এই ঘটনা গত 15 বছরে এই প্রথমবারের মতো ঘটলো, এত কম রানে টপ স্কোরার সেই জিনিসটা। সো কেএল রাহুলের উইকেট। আর ঋষভ পান্ট, যিনি ওই লাঞ্চের আগে আগে তিনি তাকে আউট করে দিয়ে সাউথ আফ্রিকা তারা ম্যাচে কামব্যাক করেছে, এবং সেই কামব্যাকের ধারাটা তারা এরপরেও লাঞ্চের পরেও টেনে নিয়ে গেছে, যেই কারণে ভারতের স্কোরটা 189-এর বেশি হয়নি। 189 রানে তাদের অল আউট করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা, যেখানে 4 উইকেট অফ স্পিনার সাইমন হার্পারের। মার্কো এনসন খুব ভালো বোলিং করেনি, পরে অবশ্য কামব্যাক করেছেন, 3টা উইকেট তিনি পেয়ে গিয়েছেন। এখন লো স্কোরিং ম্যাচে 30 রানের লিডটাই আসলে অনেক কিছু, এবং সেইটাকে আরো অনেক কিছু ভারতের বোলাররা প্রমাণ করে দিয়েছেন। যখন ওই টি এর আগে অল্প কয়েক ওভার খেলা ছিল, সেইখানটাতেই ব্রেক থ্রুটা পেয়ে যায় রায়ান রিকেলটনের উইকেট, কুলদীপ যাদব তুলে নিলেন। আর এরপরে যখন লাস্ট সেশনটা, সেইখানটা থেকে আরো 6টা উইকেট ভারত তুলে নিল। তার মধ্যে বিশেষ করে বলতে হবে রবীন্দ্র জাদেজার কথা। রবীন্দ্র জাদেজা বোলিংয়ে এসে তিনি সেকেন্ড বলটাতে উইকেট তুলে নিলেন এইডেন মার্করামের, এবং তারপর তিনি একটা স্পেল করেছেন, 12 ওভারের টানা একটা স্পেল করেছেন। সেই স্পেলে 27 রান দিয়ে 4টা উইকেট তিনি
তুলে নিয়েছেন এবং সেই 4টা উইকেটের মধ্যে শুরুটা বললাম যে এইডেন মার্করামের, তারপরে 3 বলের মধ্যে তিনি 2টা উইকেট তুলে নিয়েছেন। ভিয়ান মোল্ডার ওই ক্যাচটা খুব ভালো ধরেছেন। আর ঋষভ পান্ট এবং টনি ডি জর্জি তিনি সেকেন্ড বলটাতেই আউট হয়ে গিয়েছেন। আর যখন ট্রিস্টান স্টাবসকে তিনি বোল্ড করলেন, যেটা আসলে স্টাবস বেচারা বুঝতেই পারেননি, তিনি ভেবেছিলেন ভারতের অ্যাপিল করছেন স্ট্যাম্পিং এর জন্য, কিন্তু পরে দেখলেন যে তার তো আসলে তার নিজেরই আসলে স্ট্যাম্প পড়ে গেছে, মানে বেলস পড়ে গিয়েছে। রবীন্দ্র জাদেজার যে বলটা মিডল অফে পিচ করে সেটা একটু স্ট্রেট হয়েছে, স্টাবসের আউটসাইড এইচটা বিট করে সেইটা আসলে বেলস ফেলে দিয়েছে। দুর্দান্ত একটা ডেলিভারি, নিঃসন্দেহে 60 রানে 5 উইকেট ওই জায়গাটাতে চলে গেল সাউথ আফ্রিকার, যেইখান মধ্যে হচ্ছে গিয়ে ওই 4টা উইকেটে ওই একই স্পেলে রবীন্দ্র জাদেজার। সাউথ আফ্রিকা এরপরে একটু প্রতিরোধের চেষ্টা করেছে, যদিও কাইল ভেরাইন তিনি যেই একটা মানে বাংলাদেশি ব্যাটসম্যানদের মতো কোনো কিছু, এটা কোন বোধে যে তিনি ওইরকম একটা স্লগ সুইপ করতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন। আর মার্ক উইলিয়ামসন তিনি শুরুতেই এলবিডব্লিউ হয়ে গিয়েছিলেন, যদিও ডিআরএস নিয়ে বেঁচে গিয়েছেন, বলের ইম্প্যাক্ট আউটসাইড অফ ছিল। 13 রানে একটা ছোট্ট ইনিংস তিনি খেলেছেন, চক্কা মেরেছেন, একটুখানি রান দিয়েছেন, তারপরেও শেষ বিকেলে গিয়ে তিনিও আউট হয়ে গেছেন। এখন ক্রিজে আছেন শুধুমাত্র টেম্বা বাবুমা 29 রান করে। তার বাকিদেরকে নিয়ে এই স্কোরটাকে 63 রানে যে তারা লিড, 93-7 উইকেটে 63 লিডটাকে বাড়িয়ে কি আসলেই 125 150 করতে পারেন কিনা, তাহলে একটা এক্সাইটিং ম্যাচ আমরা দেখলেও দেখতে পারি। তা না হলে তৃতীয় দিনে ভারতের জয়টাই আসলে প্রত্যাশিত বলেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে। তাহলে দ্বিতীয় দিন কলকাতার ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত যে তাদের অথরিটিটা আবারও ফিরিয়ে আনলো, দিনের প্রথম ভাগ পেরিয়ে ব্যাটিংয়ে মাত্র 30 রানের লিড নিয়েছে সেটা পেরিয়ে, তাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? রবীন্দ্র জাদেজার স্পেল, রবীন্দ্র জাদেজার বোলিং, এবং সেইখানটাতে বোলিংয়ে এসেই তিনি সেকেন্ড বলে উইকেট তুলে নিয়েছেন এইডেন মার্করামের, কিংবা ওই যে 3 বলের মধ্যে 2টো উইকেট তিনি তুলে নিয়েছেন ভিয়ান মোল্ডার এবং টনি ডি জর্জির, কিংবা ট্রিস্টান স্টাবসকে করা সেই অসাধারণ বলের বোলটা, যে কোনোটাকেই আপনি বলতে পারেন। আমার কাছে মনে হয় এই যে টানা 12 ওভারের একটি স্পেল তাকে দিয়েও করিয়েছে ঋষভ পান্ট স্ট্যান্ড ইন ক্যাপ্টেন, এবং সেইটার রিপেটা যে রবীন্দ্র জাদেজা এত দুর্দান্তভাবে করলেন, তার ওই বোলিং স্পেলটাকে আমার কলকাতার ইডেন গার্ডেন্সের এই টেস্টের সেকেন্ডের মোমেন্ট অফ দ্য ডে মনে হয়। এবং থার্ড ডেতেও আসলে এই ভারতের স্পিনারদের কথা বলুন কিংবা সাউথ আফ্রিকার ক্ষেত্রে বললেও সেইটাও আসলে তাদেরই ডমিনেট করার কথা। ভারতের দেখেন এই ইনিংসে শুধুমাত্র জাসপ্রীত বুমরা 2টা স্পেল, 3 ওভার 6 ওভারে 2টা স্পেল করেছেন। মোহাম্মদ সিরাজকে তো বোলিং আনার প্রয়োজনই বোধ করেননি ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন। স্পিনারদের দিয়ে সেই রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের দিয়ে বোলিং করানো হয়েছে। শেষ 3টা উইকেট ভারত আসলে সাউথ আফ্রিকার এখানে তৃতীয় দিন সকাল সকাল তুলে নিতে যদি পারে, তাহলে সহজ জয়ের চিত্রনাট্যটাই তাদের জন্য আসলে লেখা হয়ে যাবে, যেইটা দ্বিতীয় দিনে অনেকটাই লেখা হয়ে গেছে রবীন্দ্র জাদেজার বোলিং স্পেলে। সেই কারণে ওইটাকে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হচ্ছে। আপনি কি বলবেন?